নতুন রাজনৈতিক সমীক্ষায় কতটা এগিয়েছে বাংলাদেশ, জনগণের চাওয়া পাওয়ার কতটা প্রতিফলন ঘটেছে অভ্যুত্থানে, রাজনীতিতে নেতা জনগণের পার্থক্য কতটা দূর হলো এবং সমসাময়িক বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। বার্তা 24-এর বিশেষ আয়োজনে সিনথিয়া, আপনাকে স্বাগত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। সিনথিয়া ভালো আছেন নিশ্চয়ই, তবে বাংলাদেশের মানুষ আন্দোলনের পরে কেমন আছে, কি মনে হয় আপনার? দেখেন, বাংলাদেশের মানুষ আন্দোলনের পরে ভালো আছে, তবে একটা বিষয় হচ্ছে আমাদের আন্দোলনের যেই প্রেক্ষাপট ছিল, আন্দোলনটা আসলে যেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম, যে দাবিগুলো আমাদের ছিল, একটা গণতন্ত্র প্রতিষ্ঠা, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা, একটা সাম্যের বাংলাদেশ তৈরির জন্য, সেই জায়গা থেকে আসলে আমাদের জনমনে প্রচুর আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং আমাদের এই জনমনের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে আসলে বাস্তবায়িত হচ্ছে না। সেই জায়গা থেকে বলতে গেলে আসলে অনেকের মনে ক্ষোভ কিংবা বিদ্বেষ তৈরি হতে পারে, হয়েছে, যেটা আমরা দেখে এসেছি। তো সেই জায়গা থেকে ওভারঅল যদি বলি যে বাংলাদেশের মানুষজন ভালো আছে, আবার অন্যদিক থেকে ভালো নেই, তাদের এই আকাঙ্ক্ষাগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে না দেখে তাদের অনেকেই ভালো নেই। বহুদিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি হয়েছে, এখনো দায়িত্ব পাননি, নতুন দায়িত্ব আসলে পেতে যাচ্ছেন, সেই জায়গা থেকে মুখপাত্র হিসেবে আপনার ভয়েসটা কি থাকবে বা কি বলতে চান? এখানে আসলে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে সম্মানিত কাউন্সিলর যারা ছিলেন তারা আমাকে ভোট দিয়ে মুখপাত্র হিসেবে নির্বাচিত করেছে। এটা আসলে আমার জন্য অত্যন্ত সম্মানের এবং এই মুখপাত্র হিসেবে নির্বাচিত হওয়াটাকে আমি আসলে দায়িত্বের জায়গা থেকেও দেখছি। একজন মুখপাত্র হিসেবে এটার দায়িত্বটা শুধুমাত্র মুখ খোলার ক্ষেত্রে নয়, আমার কাছে মনে হয় সংগঠনের অবস্থান, রাজনৈতিক অবস্থান এবং গণতান্ত্রিক দিক থেকে আমাদের সংগঠনের কী চিন্তাভাবনা সব কিছু উপস্থাপন করাটা আসলে আমার প্রধান এবং অন্যতম দায়িত্ব, কর্তব্য হবে। অন্যদিকে যদি বলা যায়, বর্তমানে আসলে দেশের মধ্যে নানাবিধ প্রশ্ন নতুন করে জেগে উঠেছে, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা সম্ভাবনার তৈরি হয়েছে, নানা প্রশ্নের উত্থাপন ঘটেছে। সেই জায়গা থেকে এই প্রশ্নগুলোকে নিয়মিত আলোচনার মাধ্যমে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, সংগঠনের অবস্থানকে ক্লিয়ার করা, ভিতরে এবং বাহিরে সেতুবন্ধন হিসেবে কাজ করা, আশা করি, এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের দাবিগুলো, কথাগুলো আমাদের মাধ্যমে ফুটে আসা, তাদের দাবিগুলো আমাদের মুখে আসলে জনমনে ছড়িয়ে যাওয়া, প্রকাশ করা, এইগুলোই আসলে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ছে এবং আমরা এটাকে সর্বোচ্চ প্রায়োরিটির জায়গায় দেখছি। আপনি ঠিক যে দায়িত্ব নিতে যাচ্ছেন, ঠিক সেই দায়িত্ব থেকে একজন যদি বলতে চাই অভিযোগের তীর ছুঁড়েছে, কামান ছুঁড়েছে যদি বলতে চাই, এবং বেশ কিছু অভিযোগও আছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনার দায়িত্ব পাওয়ার পর পথটা কি কতটা সহজ হবে বলে মনে করছেন? আমার কাছে মনে হয় আসলে যে অভিযোগগুলো এসেছে সেগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো পর্যালোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি এবং সেই জায়গা থেকে যদি বলতে যাই যে রাজনৈতিক অঙ্গনে কিংবা একটা প্ল্যাটফর্মে থাকা যে কোনো ব্যক্তির আসলে ঐক্য কিংবা মতামতের অমিল থাকাটাই আমি মনে করি প্ল্যাটফর্মের একটা দৃঢ় ভিত্তি গঠন করে কিংবা মানে দৃঢ় মূল গঠন করে। কেননা ভিন্ন মতের সহাবস্থানের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম, একটা সংগঠন আসলে রাজনৈতিকভাবে কিংবা প্ল্যাটফর্ম আকারে পরিপক্ক হয়। সেই জায়গা থেকে তার এই ভিন্ন মতের বিষয়টাকে আমি খুব সাধুবাদ জানাই এবং খুব গুরুত্বের সাথে দেখছি। অন্যদিকে যদি বলতে চাই, আমাদের আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথ চলাটা শুরুর দিকটাই, যে জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই শুরুর পথ চলাটাই আসলে অনেক বেশি বন্ধুর ছিল। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের পথ চলাটা আসলে এতটা সহজ ছিল না। বিভিন্ন সময় আমরা দেখেছি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তীর ছুঁড়েছে। এমনকি নামে বেনামে এই গণঅভ্যুত্থানের একটা পবিত্র ব্যানারকে আসলে নানাভাবে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। এই ব্যানারে ছায়াতলে এসে এই ব্যানারের পরিচয়কে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে যদি বলি যে আমরা আসলে এই পথ চলাটাকে খুব সহজভাবে দেখছি না এবং সহজ হবে এটাও আমরা চাই না। কেননা একটা মসৃণ পথে একজন চালক আসলে দক্ষ হয়ে উঠতে পারে না। আমার কাছে মনে হয় পথ যতটা বন্ধুর হবে, পথ যতটা দুর্গম হবে, সেই পথে চালক তত দক্ষ হয়ে উঠবে। সেই আশাই রাখি যে এই বন্ধুর কিংবা এই মানে দুর্গম পথের পরিচালনার মাধ্যমে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠবে এবং রাষ্ট্র পরিচালনায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।
একজন সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে জুলাই আন্দোলনকে দেখা হয়েছে, সেই জায়গা থেকে জনগণের যে সম্পৃক্ততা ছিল সেটি ধীরে ধীরে কমে এসেছে এবং দায়িত্বের পালাবদল হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আপনার কী মনে হয় যে জনগণের আস্থা অনেকটাই, যদি বলতে চাই, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর থেকে সরে গেছে, এই জায়গাটা কেন হলো, মানে কী মনে হয় আপনার? আচ্ছা, একটা বিষয় আসলে এখানে খুবই স্পষ্ট, কেননা আমরা দেখে এসেছি 24শে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে প্রায় 1 বছর হতে চললো, আর কয়েকটা দিন পর আমরা জুলাই মাসে আবার সেই স্মৃতিতে ফিরে যাব, জুলাই ফিরে যাব। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষ, সেখানে একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন ক্যাডার পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল, সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল একটা দাবিতে। একটা দাবি না, অনেকগুলো দাবির আসলে আমাদের মাঝখানে যখন জমান পেতেছিল তখন সেই বিষয়টা আসলে একটা আগ্নেয়গিরির মতো উৎপাত ঘটিয়েছিল এই জুলাই গণঅভ্যুত্থানে। তো সেই জায়গা থেকে আসলে ওই জুলাই গণঅভ্যুত্থানটা যেই হটস্পটের তৈরি করেছিল, যে একটা জন আকাঙ্ক্ষা, জনরোষের মুখে একটা অভ্যুত্থান ঘটিয়েছিল জুলাইয়ের এই সময়টায়, সেই সময়টায় আমরা দেখেছি সর্বস্তরের মানুষজনের অংশগ্রহণ। এটা খুবই স্বাভাবিক, সারা দেশে সব মানুষজন আপনার আসলে মাসব্যাপী কিংবা বছরব্যাপী আপনার রাস্তায় থাকবে না, কিংবা এই বিষয়গুলো নিয়ে এত বেশি কনসার্নিং হবে না, কারণ তার দৈনন্দিন জীবন থেকে শুরু করে নানাবিধ কর্মকাণ্ডে তারা আবার পরবর্তীতে ফিরে গেছে। যে শিক্ষার্থী জুলাই তার সর্বোচ্চটুকু দিয়েছে, জানপ্রাণ দিয়ে রাস্তায় থেকেছে, সে কিন্তু একটা সময় আসলে পরবর্তীতে ঘরে ফিরে গিয়েছে কিংবা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে যারা দায়িত্বে আছে কিংবা যারা এই প্ল্যাটফর্ম নিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, আমি মনে করি এই মানুষগুলো এই জায়গাটা থেকে সরে যাওয়ার কারণে এই যারা দায়িত্বে আছে তাদের উপরে দায়িত্বভারটা আরও বেশি প্রগাঢ় হলো। কারণ অবশ্যই যদি 10 জনের উপরে দায়িত্ব থাকে সেক্ষেত্রে একজনের উপরে দায়িত্ব ভারটা কম থাকবে, কিন্তু সেই দায়িত্বটা যদি 2 জনের উপরে চলে আসে অবশ্যই ওই দায়িত্ব ভারটা ওই 2 জনের মাথায় অনেক বেশি বড় আকারে পড়বে। তো সেই জায়গা থেকে মনে হয় যে যারা কোনো প্রকার সুবিধা না নিয়ে, যা কোনো প্রকার বিনিময় না নিয়ে ঘরে ফিরে গেছে, তারা আসলে যে এই জিনিসটা থেকে আগ্রহ হারিয়ে ঘরে ফিরে গেছে বিষয়টা এমন নয়। খুব স্বাভাবিকভাবেই একজন শিক্ষক যে এই জুলাইয়ের মাধ্যমে তার শিক্ষার্থীদের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সে অবশ্যই পাঠদান কর্মসূচিতে এই জুলাইয়ের পরে ফিরে গিয়েছে। এইটাই তার চাকরি, এইটাই তার আসলে অ্যাকচুয়াল প্রফেশন, সে এটাই কন্টিনিউ করবে। এবং আমরা দেখেছি পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে 24 পরবর্তী সময় রাস্তায় কিন্তু জনগণ নেমে এসেছে। সেই জায়গা থেকে বলতে গেলে বাংলাদেশের মানুষজন এখনও অনেক বেশি সরব আছে এই বিষয়গুলোতে, এবং তারা যে এই বিষয়ে আকাঙ্ক্ষা হারিয়েছে এটা বলার কোনো সুযোগই নেই। আমরা দেখেছি যারা ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, তাদেরকে নিয়ে প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত মানুষ করে যাচ্ছে, তাদের কাজকর্ম বিষয়ে তারা কি ভাবছে কি না ভাবছে, এই বিষয়গুলো নিয়ে মানুষ কিন্তু অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করছে। সেই জায়গা থেকে বোঝা যায় যে মানুষ আসলে এই বিষয়গুলো নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থান, এই কি বলে 24-এর এই গণ আন্দোলনের একটা বিষয়ে মানুষ আসলে আকাঙ্ক্ষা রাখে, এবং মানুষ চায় এই নেতৃত্বগুলোর হাত ধরে আসলে নতুন করে একটা পরিবর্তন আসুক। এজন্য সবসময় আমরা দেখি যে এই মুখগুলোর দিকে তারা তাকিয়ে থাকে, এই মুখগুলোর কোনো একটা কর্মকাণ্ড, কাজ কিংবা নির্দেশনার অপেক্ষায় এখন অনেক। সংস্কার, নির্বাচন এবং জুলাই সনদ, 3টি বিষয়ে খুব জোরালোভাবে দেখা হচ্ছে। তো এই জায়গায় আসলে বেশ কয়েকটি দল নির্বাচন চাচ্ছে, কেউ কেউ সমানুপাতিক হারে নির্বাচনের পিআর যে নির্বাচন সেটার প্রস্তাব দিচ্ছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তো আপনার কি মনে হয় যে আসলে জুলাই সনদ আগে নাকি নির্বাচন আগে নাকি বিচার আগে, কোনটাকে প্রাধান্য দিতে চান আসলে আপনারা? আচ্ছা, এই বিষয়টাকে আসলে আগে পরে কিংবা 1 নাম্বার 2 নাম্বার প্রায়োরিটি করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি যদি বলি যে আমি বিচার আগে চাই কিংবা নাকি জুলাই সনদ আগে চাই, এটা আসলে আগে পরে দেখার সুযোগ নেই। বিষয়গুলো সামান্তরিকভাবে চলে আসছে, এই বিষয়গুলো আসলে একে অপরের সমান্তরালে চলছে এবং চলা উচিত। আর এখানে যদি খুবই স্পষ্টভাবে বলতে যাই, সেক্ষেত্রে আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানে 2 জন ছাত্র উপদেষ্টা ছিল। একজন বর্তমানে নাহিদ ইসলাম পদত্যাগ করে এসেছে এবং পরবর্তীতে আরও একজন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা দেখেছি যে এই 3 জন ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধানতম মানে যেই কাজটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া এই গণহত্যার বিচার কার্যে একটা উল্লেখযোগ্য তাদের সরবতা দেখানো উচিত ছিল, এবং সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকার একদমই জিরো ভূমিকা রাখছে বলে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। কারণ আমরা এখন পর্যন্ত কোনো একটা মামলা কিংবা কোনো একটা
ঘটনার সুনির্দিষ্টভাবে আসলে আমরা কোনো মানে পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি এবং একটা পর্যায়ে আসতে দেখিনি। কোনো মামলার এখন পর্যন্ত শুনানি হয়নি। এখন পর্যন্ত অনেকগুলো মামলার কথা বলা হয়েছে যেগুলো আসলে এখনও দেখানো হচ্ছে বিচার কার্যের মানে বলা হচ্ছে যে এখন এগুলো তদন্তের আওতায় আছে। তাহলে আমার একটা গণঅভ্যুত্থানের পরে 12 মাস মানে 11 মাস পাস্ট, 11 মাস চলে গেছে, এখনও যদি একটা মামলারও আসলে আমরা কোনো সুরাহার পর্যায়ে নিয়ে আসতে না পারি, পরবর্তীতে যখন একটা নির্বাচিত সরকারের দিকে আমরা ধাবমান হব, তখন যে এই বিচার কার্যগুলো আগের মতো করে দলীয়করণ করা হবে না, দলীয় হিসাব নীতির বেড়াকলে ফেলা হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। এবং এই নির্বাচনটাও পুরোপুরি সংস্কারের আগেই করার কথা আমরা মানে দেখতে পাচ্ছি। কেননা আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের অলরেডি একটা রোডম্যাপ এখানে ক্লিয়ার করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় শিক্ষা সংস্কার আমাদেরকে কোনো গুরুত্ব সহকারে দেখা হয়েছে বলে আমি দেখি। আমরা এতগুলো কমিশন হয়েছে, তার মধ্যে একটা শিক্ষা কমিশন হয়নি। সেখানে আমরা শিক্ষা সংস্কারের বিষয়ে কোনো কিছু দেখিনি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আপনি জানেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ, ন্যাশনাল, সবগুলো ক্যাম্পাসে কোনো না কোনো অসুবিধা আছে। শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রচুর অপর্যাপ্ততা আছে। সেই ক্ষেত্রে আসলে আমরা শিক্ষা সংস্কারের বিষয়টা দেখছি না। আমরা যে একটা নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে একটা নির্বাচন করতে চাচ্ছি, সেই কাঠামোর কোনো সংস্কার, উল্লেখযোগ্য সংস্কার আমরা এখনও পাচ্ছি না। অনেকের দ্বিমত আছে আদৌ নির্বাচনের আগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, সেই বিষয়ে আসলে অনেকটাই ধোঁয়াশা রয়ে গেছে। এবং অন্যান্য যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে অনেক মানে এই বিগত 15 বছরের মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো অর্গানাইজেশন নাই যেটা আসলে ধ্বংস করে দিয়ে যায়নি ওই ফ্যাসিস্ট সরকাররা। মানে সবগুলো মানে প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে, সবগুলো জায়গায় ফ্যাসিস্টদের লোক ওত পেতে বসে আছে এখনও। তো আমরা যদি আবার এই লোকদেরকে বহাল রেখে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের দিকে ধাবিত হই, সেক্ষেত্রে ওই সরকারের আসলে ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রবণতা অনেক বেশি থাকবে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমাদের সরকারের বিচার সংস্কার এবং জুলাই সনদের যে বিষয়টা আছে, এই বিষয়গুলোতে অনেক বেশি জোর দেওয়া উচিত। এবং অনেকেই মনে করে জুলাই সনদটা শুধুমাত্র যে আমাকে একজন জুলাইয়ের আমার ভূমিকার জন্য কেউ আমাকে টেররিস্ট বলতে পারবে না, শুধুমাত্র যে এই বিষয়টার জন্য দরকার, আমি আসলে এটাকে একদমই মনে করি না। কেননা জুলাইয়ের মধ্যে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিয়েই রাজপথে ছিলাম, আমরা এক প্রকার মৃত্যুকে কবুল করে নিয়েছিলাম। সেই জায়গা থেকে যদি বলতে চাই যে জুলাইয়ে আমাদের ওই ভূমিকাটার স্বীকৃতিটা আমরা চাই, আমরা আসলে সেভ হওয়ার জন্য, কিংবা আমাদেরকে কেউ যাতে টেররিস্ট বলতে না পারে, আওয়ামী লীগ সরকার এসে আমাদের ফাঁসি দিতে না পারে, কিংবা অন্য সরকার আমাদেরকে এই জাতা করে ফেলতে না পারে, এটার জন্য আসলে জুলাই ঘোষণাপত্র না। যেই সকল ভাইয়েরা বুক চিতিয়ে দিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে দেশের জন্য, তাদের স্বীকৃতিটা সবার আগে আমাদের দরকার। সেটার জায়গা থেকে আমি মনে করি যে এখানেও অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কোনো প্রকার সুনির্দিষ্ট রোডম্যাপ কিংবা ঘোষণা তারা দিতে পারেনি। এবং সামনেই আমাদের জুলাই মাস, মানে আমরা প্রায় 1 বছর পূর্তি হতে চলেছে, সেখানে পুরো 1 বছরের মধ্যে একটা জুলাইয়ের ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। আমি মনে করি এর থেকে বড় কোনো ব্যর্থতা এই সরকারের আছে বলে আমার মনে হয় না। সেই জায়গা থেকে যদি জানতে চাই একটু সংগঠন বিষয়ে কথা বলে, আপনাদের যদি প্ল্যাটফর্মের কথা বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু অভিযোগ এবং পুরো সময় জুড়ে অভিযোগের যদি বলতে চাই বস্তা, হ্যাঁ ঢালি বা যাই বলেন, যেভাবে আখ্যা দিতে চান, সেগুলো এসেছে। বিশেষ করে রংপুরের ঘটনাটা আলোচিত হয়েছে, রাজশাহীর ঘটনা আলোচিত হয়েছে এবং বেশ কিছু জুলাই যোদ্ধা তার পদত্যাগ করেছে। আপনার জায়গা থেকে কি মনে হয় যে আসলে এই কেলেঙ্কারিগুলো কেন হয়েছে? ওই সময়টাতে যে অভিযোগগুলো যে দলীয়করণ করা হচ্ছে বা কমিটি দেওয়ার ক্ষেত্রেও অভিযোগ আছে যে নিয়ম মানা হয়নি, বা যারা জুলাই যোদ্ধা তাদেরকে দেওয়া হয়নি, বিশ্বাস করেন কিনা এসব? এখানে আসলে আমি কোনো অভিযোগকে উড়িয়ে দেওয়ার মতো মনে করি না। দায়িত্বশীল জায়গা থেকে আপনি যে কোনো অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করি, এবং আমি দেখছি এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারেই দেখছি। সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কমিটির প্রকাশের পরে আসলে নানাবিধ বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতামত ছিল এমন যে অনেককে বাদ দেওয়া হয়েছে কিংবা মাইনাস করা হয়েছে। এই জায়গাটাকে আসলে আমি অন্যতম সম্ভাবনা হিসেবে দেখি। কেননা মানে গণঅভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যে এখানে কাজ করার জন্য, এখানে একটু কাজ করার সুযোগ পাওয়ার জন্য, কিংবা এই প্ল্যাটফর্মের জন্য কাজ করার জন্য আসলে অনেকে আসলে আপ্রাণ চেষ্টা করেছে এবং যুক্ত হওয়ার জন্য সর্বোচ্চটুকু নিজের
দিক থেকে আগ্রহ প্রকাশ করেছে। আমি মনে করি এই অভিযোগগুলো তাদের এই কাজের আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ, যে তারা কাজ করতে চায় এবং এই প্ল্যাটফর্মে থেকে কাজ করতে চায়। এটাকে আমি খুব পজিটিভ দেখি। এবং অন্যদিকে যদি বলা যায় যে অনেক জায়গায় যদি কমিটি নিয়ে অনেকের যেই বিতর্ক বিষয়গুলো এসেছে, সেই অনেকগুলো বিষয় আপনারা জেনে থাকবেন যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে আসলে অনেকগুলো অভিযোগকে অ্যাড্রেস করা হয়েছে, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তো আমরা আসলে সবগুলো অভিযোগ খুব গুরুত্ব সহকারে দেখছি। তবে একটা বিষয় হচ্ছে, এখানে এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অনেক গুজব এবং অপপ্রচেষ্টা চালানো হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ব্যানারকে কুলুষিত করার জন্য একটা গোষ্ঠী আসলে নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আসলে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল পেজ এবং অফিস নিয়েও নানা কথা আমাদের কানে এসেছে, অফিসটা আসলে নতুন কোনো ছাত্র সংগঠন ব্যবহার করে এমন অভিযোগ আসে, এই বিষয়গুলো আপনি জানেন কিনা? বা মুখপাত্র হিসেবে তো এই দায়িত্বগুলো আপনাকে নিতে হবে, পেজ বা পাবলিক রিলেশনের যে বিষয়গুলো, সেগুলো আসলে কীভাবে দেখছেন? অভিযোগগুলো সত্য কিনা আসলে? আচ্ছা, এখানে যে বিষয়টা আছে, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 3 মাসের বেশি সময় ধরে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল। সেই জায়গাতে আমরা আমাদের অফিস আসলে ছেড়ে দিয়েছি, কিংবা এখন যদি পরবর্তীতে ওই জায়গাটা, আপনারা জানেন যে ওটা আসলে রূপায়ণ ট্রেড সেন্টারের আন্ডারের একটা অংশ, তো তারা যদি অবশ্যই ওই জায়গাটাকে অচলভাবে ফেলে রাখবে না, সেখানে অন্য কেউ এটাকে নিতেই পারে। সেই জায়গাটা আসলে কেউ ব্যবহার করছে কিংবা ওইভাবে দেখার সুযোগ নেই। যেহেতু নেতৃত্ব শূন্য ছিল না, ওই অবস্থায় আসলে কি হয়েছে কিংবা ওই জায়গাগুলো নতুনভাবে কেউ নিয়েছে কিনা, এই বিষয়টা সম্পূর্ণ মানে ওইভাবে দেখার আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকে বলতে চাই, আমরা নতুন করে যেহেতু আবার দায়িত্বে এসেছি, নতুন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পেয়েছি, সেই জায়গা থেকে আমরা আবার সব কিছু নতুন করে ঢেলে সাজাবো এবং কাজ করার চেষ্টা করব যাতে এই গণঅভ্যুত্থানের ব্যানারটা, যেখানে আসলে দলমত নির্বিশেষে সবাই ব্যানারটাকে ওন করে নিজের মনে করে আসলে 24শে জুলাই আন্দোলনে নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল, আমরা সেইভাবেই আবার কার্যক্রমের মাধ্যমে আগানোর চেষ্টা করব, যাতে করে এই দলমত নির্বিশেষে ভেদাভেদগুলো ভুলে আবার এই ব্যানারকে সবাই নিজের মনে করতে পারে। জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের অনিয়ম দুর্নীতি রয়েছে, জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে রিফাত রশিদ। সেই জায়গা থেকে মুখপাত্র হিসেবে কি বলতে চান আসলে, জিরো টলারেন্স কীভাবে বার্তাটা দিতে চান? এটা আমাদের খুব স্পষ্ট একটা বার্তা, সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক ধরনের অপকর্মের সংবাদ আমরা পেয়েছি, অনেক ধরনের তদবির থেকে শুরু করে নানা ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন সংবাদ আসলে আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে যে এই ব্যানারকে ব্যবহার করা হয়েছে, যারা এই ব্যানারে কাজ করছে না কিংবা ব্যানারের কোনো পরিচয় নেই, কিন্তু এই ব্যানারের নাম ভাঙিয়ে তারা এই সুবিধাগুলো নিতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা একদম মানে কাউন্সিলের প্রথম দিন, আমরা আসলে নির্বাচিত যেদিন হয়েছি, ওই প্রথম দিনে আমরা ঘোষণা করেছি যে কোনো ধরনের দুর্নীতির সাথে আমরা আপোষ করব না। দুর্নীতির বিষয়ে আমাদের আসলে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করেছি। আমরা খুব শীঘ্রই একটা আর্থিক স্বচ্ছতার বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করব এবং এই তদন্ত কমিটি আমাদের রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা এই বিষয়গুলোতে পদক্ষেপের দিকে আগাবো, সেটা সাংগঠনিক এবং আইনি দুইটা প্রক্রিয়াতে। ধন্যবাদ সিনথা আপনাকেও। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এবং সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী আয়োজনে আপনাদের স্বাগত জানিয়ে শেষ করছি এখানে।